শওকত মোল্লার খুঁজে এনআইএ ঘুরে বেড়াচ্ছে। এনআইএর তদন্তকারী দল শওকত মোল্লাকে খুঁজছে। কেন শওকত মোল্লাকে খুঁজছে এনআইএর দল? তার কারণ ভোটের আগে যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণ দক্ষিণ বামুনিয়ার বিস্ফোরণ, একজনের মৃত্যু হয়েছিল গভীর রাতে 18ই মার্চ গভীর রাতে ভোটের আগে যে বিস্ফোরণ হয়েছিল দক্ষিণ বামুনিয়ায়, সেখানে ধৃতদের জেরা করে শওকত মোল্লার নাম উঠে আসে। এরপরেই এনআইএর তদন্তকারীরা প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার জীবনতলার বাড়ি ঘিরে ধরে তল্লাশি করা হয়। কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে ধরে, তারপরে তল্লাশি শুরু হয়। কিন্তু ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা কোথায়? তিনি তো বাড়িতে নেই। অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, শওকত মোল্লা কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে নেওয়া হয়েছে এবং ভিতরে এনআইএর তদন্তকারীরা ছিলেন, কিন্তু শওকত মোল্লা কোথায়? কোনো খবর জানা যাচ্ছে কোথায় শওকত মোল্লা? দেখো, এখনো কিন্তু আমরা ইতিমধ্যে শওকত মোল্লা বাড়ি যে মৌখালী, সেই মৌখালী বাড়ির সামনে রয়েছি। তার বাড়িতে কিন্তু কেন্দ্রীয় সংস্থাকারী এনআইএ তারা কিন্তু আধিকারিকরা ভিতরে গেছেন এবং সেখানে গিয়ে তার পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলছেন, জিজ্ঞাসাবাদ চলছে। প্রায় সেই সকাল 6টা থেকে কিন্তু তাদের বাড়ির সামনে এই যে কেন্দ্রীয় তদন্তকারী দল তারা কিন্তু বলছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে তার বাড়িতে আসে। সেখানে কিন্তু এসে প্রথমে ঘরের দরজা বন্ধ থাকায় দীর্ঘক্ষণ কিন্তু এই এলাকায় তার বাড়ির সামনে অপেক্ষা করতে হয়। তারপরে তার ছেলেকে কিন্তু তারা কিন্তু আটক করে নিয়ে আসে, এনে সেই বাড়ির দরজা খোলা হয় এবং সেই বাড়ির ভিতরে ঢোকা হয় এবং তার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে এই তদন্তকারী সংস্থা তারা কিন্তু তার বিভিন্ন মৌখালী বলে যে শওকত মোল্লা মৌখালীর ঘরের ছেলে, তো মৌখালীর কেউ জানেন না শওকত মোল্লা, মানে মৌখালীর ঘরের ছেলে শওকত মোল্লা কোথায়? দেখো, এখনো কিন্তু এই যে স্থানীয় যে মানুষজনদের তারা কিন্তু জানিয়েছেন যে গতকালকে কিন্তু তিনি কলকাতায় গিয়েছিলেন, তারপর থেকে কিন্তু তার সঙ্গে কিন্তু আর দেখা হয়নি। তবে তিনি কোথায় আছেন সেটাও কিন্তু তারা কিন্তু এখন জানেন না। তবে এই তদন্তকারী সংস্থার আধিকারিকরা যারা এসেছেন তারা কিন্তু তার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে তারা কিন্তু বিভিন্ন ডেরায় কিন্তু হানা দিয়েছে, তাকে কিন্তু সেখানে কিন্তু তাকে পাওয়া যায়নি। এরপরে কিন্তু তাকে নিয়ে কিন্তু সোনারপুরের উদ্দেশ্যে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও কিন্তু তাকে তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে যে কোন জেলায় থাকতে পারে এবং তাকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায়, যেমন এই জীবনতলার বিভিন্ন এলাকায় যেমন নিয়ে যাওয়া হয়েছে। তার জানতে চাইবো তোমার কাছে, এই যে শওকত মোল্লার কাছে এনআইএর তদন্তকারী টিম এসেছে, কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে রেখেছে, কোন ঘটনার জন্য? দেখো, এই যে 2026-এ ভোটের আগে সাগরে বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ হয়, সেই বোমা বিস্ফোরণে তার কিছুদিন পরে কিন্তু ওখানে একজন মারা যায়। সেই ঘটনায় কিন্তু তদন্তে নেমেছিল এই কেন্দ্রীয় তদন্ত সংস্থাকারী এনআইএ। তারা কিন্তু সেখানে কিন্তু ওয়েদুল ইসলাম বলে একজনকে কিন্তু তারা গ্রেপ্তার করে, তাকে কিন্তু নিজেদের হেফাজতে নেয়। সেখানে কিন্তু তদন্তে উঠে আসে ক্যানিংয়ের পূর্বে প্রাক্তন বিধায়ক এবং 2026-এ ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার নাম। তারপরেই কিন্তু তাকে কিন্তু তার বাড়িতে কিন্তু আজকে সকাল থেকেই, মানে ভোর থেকে কিন্তু তার বাড়িতে কিন্তু আসে এই কেন্দ্রীয় তদন্তকারী দল, আধিকারিক সহ তাদের দল আসেন এবং তার বাড়িতে কিন্তু তদন্ত চালায়। তার ছেলে ইমরান মোল্লাকে তারা কিন্তু নিয়ে বিভিন্ন আমরা ইমরান মোল্লার বিষয়ে জানবো, তবে এলাকার মানুষ কি বলছেন একবার শোনা যাক। এনআইএর একটা দল থানার বাড়িতে এসে তদন্ত করছে। এনআইএর থেকে ধন্যবাদ জানাবো যে কেসটা দূরত্ব মোটে কাজে লাগাবার জন্য, আইনের পারপসে কাজ করার জন্য। আর এর পেছনে যে মোটি শওকত মোল্লা সাহেব যে জড়িত রয়েছে, আর যত তাড়াতাড়ি শওকত মোল্লা সাহেবকে গ্রেপ্তার করবে তত তাড়াতাড়ি মোটি এলাকাবাসী আরও খুশি হবে। রকম অন্যায় অত্যাচারে উনি জড়িত। আবাস যোজনা, কাটমানি থেকে শুরু করে সবকিছু উনি বিলুপ্ত করে দেয়। আমার ঘরের টাকা ঢুকেছে, আমার ঘরের আমার গ্রামের মেম্বার তিনি আমাকে স্বয়ং খবর দিচ্ছেন যে তোমার ঘরের টাকা এই নিয়ে নেওয়া হচ্ছে। আমার ঘরের মেম্বার শওকত মোল্লার অধীনেই কাজ করে। এই জায়গাটায় সুযোগ সুবিধা পেতে উনি থাকতেন, ওর মধ্যে সুযোগ সুবিধাটা দেওয়া হতো এখান থেকে। মানে এখানে এসে লোকজন বসে সারাদিন বসে চলে যেতেন, সুযোগ সুবিধাটা এরকমই হতো। কথা বলতেন না। একান্ত ওনার যারা সাহায্য করতে পারবে, যাদের কাছে বোমা গুলি বন্দুক থাকে, যাদের কাছে টাকা থাকে, তারাই ওনাকে সাহায্য করতে পারে। তারাকে উনিও সাহায্য করবে, ওরা তাদেরকে সাহায্য করবে। মৌখালীর মানুষও এখন চাইছেন যে শওকত মোল্লার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক।
শওকত মোল্লার বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। শওকত মোল্লাকে তো পাওয়া যাচ্ছে না। শওকত মোল্লার ছেলে ইমরান, সেই ইমরান মোল্লা আটক। এনআইএর তদন্তকারীরা ইমরান মোল্লাকে আটক করে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং তাকে আটক করার পর বিভিন্ন জায়গার নাম পাওয়া যাচ্ছে যেখানে এনআইএ তল্লাশি করছে। আমার সঙ্গে অমিত রয়েছেন। অমিত, আমার কথা শুনতে পাচ্ছ? ইতিমধ্যেই এনআইএর আধিকারিকরা শওকত মোল্লাকে না পেয়ে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে তারা ইতিমধ্যে ডিটেইন বা আটক তারা করেছেন এবং আটক করে শওকত মোল্লার খোঁজে বিভিন্ন জায়গাতে শওকত মোল্লা কোথায় লুকিয়ে থাকতে পারেন, যেমনকি বিভিন্ন স্থানীয় যে তৃণমূল নেতা বা পঞ্চায়েতের যারা সদস্য রয়েছেন সেই সমস্ত জায়গাতে শওকত মোল্লার ছেলে ইমরানকে নিয়ে এনআইএর তরফে কিন্তু অভিযান চালানো হচ্ছে। সেক্ষেত্রে শওকত মোল্লাকে এই মুহূর্তে এখনো পর্যন্ত হাতে না পাওয়া গেলেও শওকত মোল্লার ছেলে ইমরানকে ইতিমধ্যেই ডিটেইন করা হয়েছে বা আটক করা হয়েছে, এমনটা কিন্তু এনআইএর সূত্র থেকে জানা যাচ্ছে। শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা, তাকে নিয়ে তার আলিশান কাফেতে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তল্লাশি চলছে। কাফেটার ছবি দেখুন একবার, ভাবুন এই কাফে। অভিযোগ নদী চুরি করে এই কাফে বানানো হয়েছে। ভেড়ির মাঝে ক্যাফে, নাম ক্যাফে অরণ্যের কূলে। মাতলা নদী বুঝিয়ে এই ক্যাফে তৈরির অভিযোগ। রনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রনক, নদী বুঝিয়ে জমির চরিত্র বদল করে সেখানে একটা ক্যাফে, এরকম বিরাট বিরাট ব্যাপার, বিরাট ক্যাফে একটা, চারপাশে বেরি, তার মাঝখানে একটা ক্যাফে। আমি একটু জায়গাটা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, যদি এলাকার মানুষের সঙ্গে তোমার কথা হয়ে থাকে, কিভাবে কতদিন ধরে কাজ করে এরকম একটা ক্যাফে বানানো হয়েছে, এর আগে এখানে কি ছিল। স্থানীয় বাসিন্দারা যে অভিযোগটা করছে, যেখানে এই ক্যাফেটি তৈরি হয়েছে ঠিক মৌখালী ব্রিজের পাশে, এখান থেকে 100 মিটার দূরেই কিন্তু রয়েছে নদী। তারা বলছেন যে আগে এখান থেকে তারা খেয়ায় পারাপার করতেন। গোটা অঞ্চলটি যে মাতলা নদী, তার শাখা প্রশাখা নদী ছিল। পরবর্তী সেটা কি করা হয়, নদীটাকে ভেড়িতে রূপান্তরিত করা হয়, ঠিক যেভাবে সন্দেশখালীতে আমরা দেখেছি। এবং সেই ভেড়িটা বুঝিয়েই প্রায় 40 বিঘা জমির ওপর এরম ভাবে বেআইনি ভাবে একটি ক্যাফে তৈরি করা হয়। এবং শুধু একটি ক্যাফেতেই থেমে থাকেনি শওকত মোল্লা, তার পাশেও এই ক্যাফের এক্সটেনশন করা হচ্ছে, অর্থাৎ আরো কিন্তু নির্মাণ করা হচ্ছে। এবং এই মাতলা নদীর যে শাখা প্রশাখা নদীগুলি দীর্ঘদিন ধরে যে স্থানীয় বাসিন্দারা বলছে তারা নদী পারাপার করতেন খেয়া দিয়ে, হঠাৎ দেখা যাচ্ছে গত 15 বছরের মধ্যে সেই জায়গা ভেড়ি হয়ে গেল এবং ভেড়ি থেকে রূপান্তরিত হয়ে এরকম ভাবে নির্মাণ তৈরি হয়ে যাচ্ছে। গোটা অভিযোগে চিনি যাচ্ছে শওকত মোল্লার বিরুদ্ধে। এবং শওকত মোল্লা 2015 সালের পর থেকে এই ধরনের বেআইনি ভাবে জমি ভরাট কিন্তু বহু জায়গায় করেছে, এমনটা কার্যত স্পষ্ট। বিভিন্ন জায়গায় জমি ভরাট, সে অভিযোগ আসছে। এবার চোখের সামনে তো এরকম একটা আলিশান কাফে, এরকম মারাত্মক একটা ঝাঁ চকচকে কাফে, এতটা জায়গা জুড়ে পুরোটাই মাতলা নদী বুঝিয়ে জমির চরিত্র বদল করে তৈরি করা হয়েছে। এলাকার মানুষ তো সেই অভিযোগই করছেন, মাতলা নদী চুরি করে ক্যাফে। শওকত মোল্লার ছেলে ক্যাব হচ্ছে শওকত মোল্লার, পুরো নদী ছিল এটা, মাতলা নদী। হ্যাঁ, এটা পুরো আমরা এখানে বোট পার হয়ে যেতাম। এটা দখল করে নিয়ে এটা হচ্ছে একটা ক্যাব তৈরি করেছে শওকত মোল্লার ভাই আবুও করেছে, ঠিক আছে। যারা ওদের হারুন তারা জায়গা নিয়েছে সব কিছু পুরো বেআইনিভাবে, স্যার পুরো বেআইনিভাবে করেছে। 7,000 বিক্রি হবে স্যার, এখান থেকে সেই ওমতা সব বিক্রি করেছে। 3 মূর্তি দাপটের সঙ্গে কাজ করে বেরিয়েছে। দাপুটে এই 3 মূর্তির প্রথম নাম জাহাঙ্গীর, ফলতার জাহাঙ্গীর। পুষ্পা ঝুঁকেগা নেহি, ঝুঁকলো তো বটেই। ভোটের আগের দিন জানিয়ে দিল ভোট থেকে সরে যাচ্ছেন, ভোটে তিনি থাকবেন না। যদিও এভাবে ভোট থেকে সরে যাওয়া যায় না, কারণ নমিনেশন প্রত্যাহার করার দিন অনেক আগেই চলে গেছে। জাহাঙ্গীর, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে গেছে এলাকার মানুষ। এলাকার ত্রাস ছিলেন এই জাহাঙ্গীর। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। আমরা মাঝখানে ছিলাম না, আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে,
এরকম মানে দিত সব সময়, আমরা সব সময় ভয় হয়ে থাকতাম। ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে দেয়, দিয়ে বলে রেপ করবো নয় ডাইমন্ডে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। এত অত্যাচারের সহ্য করতে আমরা পাচ্ছি না। আজকের মনে মেয়েরা মুখ তুলে আজকে যেন আমরা তাকিয়ে আছি। আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল, আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। দক্ষিণ 24 পরগনা তৃণমূলের গড়, সে সময় তৃণমূলের গড় বলে পরিচিত এই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই একের পর এক কীর্তিমান। যেমন দেখলেন ফলতার ত্রাস জাহাঙ্গীর খান, ঠিক তেমনই এবার দেখাবো সঞ্জু কর্মকারকে। কে এই সঞ্জু কর্মকার? কিছুদিন আগে সোনারপুরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিষেক। কার বাড়িতে গিয়েছিলেন? সঞ্জু কর্মকার। ভোটের পর সঞ্জুর মৃত্যু হয়। এই সঞ্জুর বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। যারা যারা এখানে বিজেপি করতো তাদের বাড়ি হুমকি দিচ্ছে। এমনি মনের মাথায় বলে আসছে যে 4 তারিখের পরে গুলি করবো। সঞ্জু কর্মকার সোনারপুরের শাহজাহানি ছিল, যে মরে যায় সে তো তার বিরুদ্ধে কথা বলার কিছু নেই। পিটিয়ে মারা হয়েছে, এটা কি সঠিক? একদমই না। যদি বা কাউকে পেটানো হয় তাহলে সে অসুস্থ থাকতো। ওর বাবা মার গাফিলতিতে মারা গেছে। জমি জমা থেকে শুরু করে দাদা এমন কোনো অত্যাচার নেই যে ওরা করেনি। জমি একটা জমি 3-4 বার করে বিক্রি করে দিচ্ছে। যে মালিক আসল সেই মালিক নিজে, আমার নিজের জমির সাথেই হয়েছে। একদম মানে ওদের সাথে লড়াই করতে পারবো না, সেই মুহূর্তে দাঁড়িয়ে তারা পারা সম্ভব নয়। সোনারপুর সত্যি শাহজাহান মডেলই চলতো, মানে নিজেদের ইচ্ছাদের মতনই ওরা চলতো। সন্দেশকারী যেমন ভাবে অত্যাচারিত হয়েছে ও প্রত্যেকটা মানুষকে সেইভাবেই অত্যাচার করেছে। তিন মূর্তির আর এক মূর্তি শওকত মোল্লা। ক্যানিং থেকে ভাঙড়, শওকতের সাম্রাজ্য। সেই শওকতের বাড়িতে এনআইএ টিম। ক্যানিংয়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক ভাঙড়ে পরের বার দাঁড় করানো হলো, কিন্তু ভাঙড়ে একেবারে ধরাশায়ী আইএসএফ এর কাছে, নওশাদ সিদ্দিকীর কাছে। ক্যানিংয়ের প্রাক্তন তৃণমূল বিধায়ককে নিয়েও ভুরি ভুরি অভিযোগ। রকম অন্যায় অত্যাচারে উনি জড়িত। আবাস যোজনা কাটমানি থেকে শুরু করে সবকিছু উনি বিলুপ্ত করে দেয়। আমার ঘরের টাকা ঢুকেছে, আমার ঘরের মানে আমার গ্রামের মেম্বার তিনি আমাকে স্বয়ং খবর দিচ্ছেন যে তোমার ঘরের টাকা এই নিয়ে নেওয়া হচ্ছে। আমার ঘরের মেম্বার শওকত মোল্লার অধীনেই কাজ করে। এই জায়গাটায় সুযোগ সুবিধা পেতে উনি থাকতেন, ওর মধ্যে সুযোগ সুবিধাটা দেওয়া হতো এখানে। মানে এখানে এসে লোকজন বসে সারাদিন বসে বসে চলে যেতেন, সুযোগ সুবিধাটা এরকমই হতো। কথা বলতেন না। একান্ত ওনার যারা সাহায্য করতে পারবে, যাদের কাছে বোমা গুলি বন্দুক থাকে, যাদের কাছে টাকা থাকে, তারাই ওনার সাহায্য করতে পারে। তারাকে উনিও সাহায্য করবে, ওরা তাদেরকে সাহায্য করবে। শওকত মোল্লা, যার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। একসময়ের তৃণমূল নেতা, বিক্ষুব্ধ তৃণমূল নেতা কাইজার আহমেদ একের পর এক অভিযোগ করছে এই শওকত মোল্লাকে। বোমা বিস্ফোরণ কাণ্ডের মূল মাথা হচ্ছে শওকত মোল্লা। দক্ষিণ বামুনিয়ায় ভোটের আগে থেকে যেভাবে বোমা মজুত করা হচ্ছিল ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে, যার কারণে নওশাদ সিদ্দিকী এনআইএ তদন্ত দাবি করেন এবং সেই তদন্ত নেমে একটার পর একটা যারা মূল এর সঙ্গে যুক্ত ছিল, যারা বোমার কাজের সঙ্গে যুক্ত ছিল এবং যাদেরকে বরাত দিয়েছিল, এই শওকত মোল্লার নেতৃত্বে পুরো ঘটনাটাই ঘটে। ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে অ্যাম্বুলেন্সে করে ডেড বডিটাকে পাচার করা হয়েছিল, বা এর যে মূল যে কারিগর ওই দুল, সেও অ্যারেস্ট হয়েছে, যে আর কি বোমাটাকে অর্গানাইজ করছিল শওকতের কথায়। আরো অনেকই মাথা রয়েছে এতে যুক্ত। এই শওকত মোল্লার বাড়িতে কেন এনআইএ টিম? তার কারণ হচ্ছে সেদিনের সেই দক্ষিণ বামুনিয়ার বিস্ফোরণ। সেই বিস্ফোরণের সময় ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে তাহরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এই তাহরুল ইসলাম সেদিন আহতদের হাসপাতালে নিয়ে গেছিলেন। কে এই তাহরুল ইসলাম? কি অভিযোগ তার বিরুদ্ধে? কল্যাণ রয়েছে সরাসরি আমার সঙ্গে। কল্যাণ, একেবারেই যে শাহরুল ইসলামের কথা উঠছে, এই শাহরুল ইসলাম হচ্ছে যে বামুনিয়া এলাকায় যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর আহতদেরকে উদ্ধার করে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়ির চালক এই হচ্ছে শাহরুল ইসলাম। মূলত এর আগে আরো একজন গাড়ি চালক গ্রেপ্তার হয়েছিল, ও বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, সুরাজ মোল্লা নামে অ্যাম্বুলেন্স চালককে। তাকে কিন্তু এনআইএ এর হাতে তুলে দেয় বিজয়গঞ্জ থানার পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমেই কিন্তু এই
ভাঙড় ডিভিশনে মোট 4টি জায়গাতে এনআইএর প্রতিনিধি দল আছে এবং সেখান থেকে ভাঙড়ের বামুনিয়া যে এলাকায় বাড়ি শাহরুলের, সেই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কোচপুকুর এলাকা, সেই কোচপুকুর এলাকা থেকেই কিন্তু শাহরুলকে গ্রেপ্তার করে এনআইএ। সেখানেই সে গা ঢাকা দিয়ে দিচ্ছিল। তবে আজকে এনআইএর যে সমস্ত আধিকারিকরা আসে তারা কিন্তু প্রথমে কোচপুকুর এলাকায় যায়, তার টাওয়ার লোকেশন ধরে তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে শাহরুল ইসলামের যে বাড়ি সেই বাড়িতে যায়, সেখানে গিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালায়। তবে তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করে বিজয়গঞ্জ বাজার থানার মধ্যে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে এনআইএ তদন্তকারী অফিসাররা এই বিজয়গঞ্জ বাজার থানা থেকে নিয়ে যাবে। কল্যাণ, এই এনআইএ তদন্তকারী টিম আজ বেশ কয়েক জায়গায় গিয়েছে, বেশ কয়েক জায়গায়। তার মধ্যে যেমন তুমি শাহরুলের কথা বললে, ঠিক তেমন ওহিদুল, তৃণমূল নেতা ওহিদুল, তার বাড়িতেও এনআইএ টিম গিয়েছিল। কেন? একেবারেই অতনতা জানি রাখি, এই যে ওহিদুলের কথা উঠছে, ওহিদুল হচ্ছে একেবারেই শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা। সে কিন্তু এই যে চালতাবেড়িয়া অঞ্চলের কথা উঠছে, সেই চালতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল তৃণমূলের সভাপতি। তার নেতৃত্বেই মূলত এই যে বোমা বাঁধার যে ঘটনা ঘটেছে এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার নেতৃত্বে এই বোমা বাঁধার কাজ চলছিল এই এলাকায়। সেই বামুনিয়া এলাকায় রাতের অন্ধকারে বোমা বিস্ফোরণের পরে যে সমস্ত নমুনা ছিল, সেই নমুনা সেখান থেকে ধুয়ে দেওয়ার পাশাপাশি নমুনা সরানোর থেকে শুরু করে যে মৃত্যু হয়েছিল যার, সেই তাকে অ্যাম্বুলেন্সে করে এই বামুনিয়া এলাকা থেকে তাকে অন্য জায়গায় স্থানান্তরিত করা এবং আহতদেরকে অন্য জায়গায় পাঠানো, এই পুরো প্রস্তুতটাই কিন্তু এই ওহিদুল ইসলাম করেছিল। সেই কারণে ওহিদুল ইসলামকে দীর্ঘদিন ধরেই কিন্তু পুলিশ খুঁজছিল। সেই পুলিশের কাছে পলাতক ছিল, এনআইএ টিমও তাকে ধরে পাচ্ছিল না। পরে যখন ভোটের রেজাল্টের পরে সে গা ঢাকা দিয়ে রাতের অন্ধকারে এলাকায় এসেছিল এবং এলাকায় এসে রাতের অন্ধকারে সে যখন পালিয়ে যাচ্ছিল, সেই সময় তাকে আইএসএফ কর্মী সমর্থকেরা ধরে ফেলে এবং বেধড়ক মারধর করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ কর্মীরা তারা কিন্তু এই তেঁতুলতলা এলাকায় যায়, সেখানে গিয়ে ওহিদুল ইসলামকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে গিয়েছিল এবং পরে তারা এনআইএ এর হাতে তুলে দেয়। এই এনআইএ এর আধিকারিকরা তারা কিন্তু এই ওহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে ধীরে ধীরে কিন্তু এই যে ঘটনা ঘটেছিল তার সত্যিটা উন্মোচন করছে। এই ঘটনায় গ্রামোন্নয়ন দপ্তরের সব প্রকল্প চালু, এই সংক্রান্ত একটি বৈঠক, সাংবাদিক বৈঠক বা সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন এই সম্পর্কে বলতে দিলীপ ঘোষ। একবার শুনবো সরাসরি। 20 কোটি লাখ কোটি বিদ্যুৎ তৈরি করা হবে নতুন করে। স্বচ্ছ ভারত মিশন 2026-27 অর্থবর্ষে ভারত সরকার রাজ্যের জন্য 2491.71 কোটি টাকার একটি বার্ষিক পরিকল্পনা অনুমোদন করেছে, যার মধ্যে 933.33 কোটি টাকা ইতিমধ্যে পাওয়া গেছে। কেন্দ্রীয় অংশ হচ্ছে 560 কোটি, রাজ্য অংশ 373.33 কোটি। এই বছরে দপ্তর প্রায় 7 লক্ষ IHHL নির্মাণ, 5000টি কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স স্থাপন, 70টি ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং 36টি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট স্থাপনের পরিকল্পনা করেছে। এছাড়া সমস্ত গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সুবিধাগুলি মনোনয়ন করা হবে। এই উদ্যোগগুলির মূল লক্ষ্য হল ODF প্লাস মডেল ভিলেজের শিরোপা অর্জন করা। একটা বিষয় আপনাদের জানিয়ে দিই, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সমস্ত পঞ্চায়েতের আগে ফান্ড দেওয়া হয়েছে। কোথাও বাড়ি তৈরি হয়েছে, শেড তৈরি হয়েছে, মেশিন গাড়িও কেনা হয়েছে, কিন্তু কোনো পঞ্চায়েতে আজ পর্যন্ত কাজ শুরু হয়নি। তো সেই জন্য আমরা দেখে নিচ্ছি সমস্যাটা কোথায়, ফান্ড দরকার আছে কিনা, কোথায় আটকে গেছে, যাতে প্রত্যেকটি পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ শুরু হয়, সেগ্রিগেশন হয়, যাতে বর্জ্য পদার্থ ওখানে তার ব্যবস্থা করে কাজে লাগানো যায়, তার চেষ্টা আমরা করব। দিশা কমিটি, যেটা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পগুলির পর্যবেক্ষণ ও সমন্বয় জোরদার করতে সমস্ত জেলায় নিয়মিত জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষক কমিটি DISH এর বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে এমপিরা তার প্রধান হন, চেয়ারম্যান হন এবং সম্পূর্ণ যে উন্নয়নের কাজ জেলায় হচ্ছে DM এর মাধ্যমে যেটা চলে, সেটা একটা কমিটি থাকে, দিশা কমিটি বলে। আজ পর্যন্ত পশ্চিমবাংলায় তৈরি হয়নি, আমিও MP থেকেছি, কোনোদিন ডাকা হয়নি, জিজ্ঞেসও করা হয়নি কোনো কাজের কথা। এই দিশা কমিটি জেলায় জেলায় আমরা তৈরি করছি, তার মিটিংও হবে, সেখানে এমপিরা থাকবেন, MLAও থাকবেন, যাতে সমন্বয় করে উন্নয়নের কাজ হয় সেটা দেখার চেষ্টা করি। নিয়োগ, যেটা আমি বললাম, বর্তমানে রাজ্য জুড়ে পঞ্চায়েতের 3টি স্তরে 11,154টি পদ খালি হয়েছে।
গ্রাম পঞ্চায়েতে ৯,৯৩৬, পঞ্চায়েত সমিতিতে ৬৬০ এবং জেলা বা মহকুমা পরিষদে ৫৫৮টি। পূর্ববর্তী মন্ত্রিসভার বৈঠকে এগুলির মধ্যে ৬,৫৩৬টি পদ সরাসরি নিয়োগের জন্য অনুমোদিত হয়েছে। গ্রাম পঞ্চায়েতে ৫,৫০৯, পঞ্চায়েত সমিতি ৫৬৪ এবং জেলা মহকুমা পরিষদে ৪৬৩টি। তবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি, পরীক্ষা ইত্যাদি হবে। তার সঙ্গে যেটা আমরা টার্গেট করেছি যে ১১,১৫৪টি পদের একসঙ্গে নিয়োগের ব্যবস্থা হোক। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক গৃহীত অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা সমূহ যাতে স্বচ্ছভাবে এই কাজ হয় তার জন্য কিছু আমরা ব্যবস্থা নিয়েছি। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে একই স্থানে ৩ বছরের বেশি সময় ধরে কর্মরত পিআরআই কর্মীদের বদলি করতে হবে। এরকম প্রায় ১১০০-এর বেশি কর্মী আছেন যাদের এই মাসে ট্রান্সফার হবে, যারা ৩ বছরের বেশি পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে আছেন, যাতে গতি আসে। এবং এই যে দুর্নীতির যে অভিযোগ আসে, প্রায় ব্যাপক দুর্নীতি জেলা স্তরে, জেলা পরিষদ থেকে আরম্ভ করে পঞ্চায়েত অব্দি হয়, সেটা যাতে কম করা যায় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত গ্রাম পঞ্চায়েতের বিশেষ অডিট শুরু হয়েছে যাতে আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক সমস্যাগুলির চিহ্নিতকরণ ও সমাধান করা যায়। নিয়মিত অডিট হয়, তার ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও আপনারা দেখছেন এত অনিয়মিত হয়েছে, দুর্নীতি হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে সমস্ত এই ৩,৩৩৯টা পঞ্চায়েতে ইমিডিয়েট অডিট করা সম্ভব নয়। তাই প্রায় 10% পঞ্চায়েতকে আমরা বেছে নিয়েছি যেখানে স্পেশাল অডিট করা হবে কতটা ঠিকঠাক চলছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও পরিষেবা প্রদানের উন্নতির জন্য কিছু গ্রাম পঞ্চায়েত ও ব্লকের সংযুক্তিকরণ বা বিভাজনের প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। ডিলিমিটেশন যেমন বিধানসভা লোকসভায় হবে, সেরকম আমরা পঞ্চায়েতে দেখেছি বহু জায়গায় 10টা 12টা আর সংসদ নিয়ে একটা পঞ্চায়েত হয়, আর এদিকে ৪৪ ইত্যাদি নদিয়াতে 25 থেকে 30টা সংসদ আছে, মানে ডবলের 3 গুণ বেশি বড় জায়গা এবং জনসংখ্যা নিয়ে সেই পঞ্চায়েত আছে। সেগুলোকে ছোট বড় করে একটা সমতা আনার চেষ্টা হবে যাতে শাসন এবং বিকাশ ঠিকঠাক হয়। অংশদারিত্বমূলক পরিকল্পনা ও জনসাধারণের অন্তর্ভুক্তি বাড়াতে 5 জুন 2026 তারিখে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা অনুষ্ঠিত হবে। এই গ্রাম সভা বন্ধ ছিল কারণ যা কিছু প্ল্যানিং হয়, যা কিছু টাকা যাচ্ছে তার ঠিকঠাক যাতে খরচা হয়, বিকাশের সমন্বয় হয়, সেজন্য সমস্ত জায়গায় গ্রাম সভা হবে। কাল প্রথম গ্রাম সভার জন্য সমস্ত ভিডিওকে বলা হয়েছে, সমস্ত পঞ্চায়েতে গ্রাম সভা শুরু হয়ে যাবে কাল থেকে। যেখানে গ্রাম পঞ্চায়েতগুলি বর্তমানে কার্যকরী নয় সেখানে জেলা শাসকদের নিরবিচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন গতবারের পঞ্চায়েত নির্বাচন লুটপাট করে টিএমসি সব জিতেছিল, ফলেতে মানুষের ইচ্ছার বিরুদ্ধে যারা নির্বাচিত হয়েছেন তারা এখন পঞ্চায়েত বা প্রধান কেউই অফিসে আসেন না। ফলে এই 1 মাস ধরে নির্বাচনের পরে আমাদের উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে।